মির্জা শায়ান মুগ্ধ পর্ব সংখ্যা ৪৯-এর খ। লিখেছেন জান্নাতুল ফেরদৌস মিথিলা, কণ্ঠে জান্নাতুল ফেরদৌস মনি। তুই আমার আমার আগে তোর মরণও পাপ। কন্দনের উপচে পড়া ঢেউয়ের নাস্তানা বোধ সপ্তদশী আর্তনাতে ফাটছে বুক। শটানশির দ্বারায় বোধহয় জং ধরেছে তার। নতজানু হয়েছে ছোট্ট মাথাটা। এলোমেলো দুহাতে তার বন্দি হয়েছে যুবকের রুক্ষ হাতের মুঠো। তা সরিয়ে ফেলার খুব একটা উদ্বেগ নেই সপ্তদশীর অন্তরালে। যুবক কুরো তার নামে গভীর দৃষ্টি নিষ্পলক ভঙ্গিতেই তাকিয়ে আছে অবুজ রমণীর পল্লব মুখপানে। কাঁদতে কাঁদতে লাল টুকটুকে ভাব ধরেছে সপ্তদশীর সরু নাকের ডগাটা। গাল দুটো ভর করেছে লালিমা, চোখ দুটো কলা গাছ। রুরমানব আগ বাড়িয়ে থমকালো না মেয়েটাকে। আশ্চর্য, মেয়েটার এহেন রূপখানা অত মনে ধরল কেন তার? কেমন বেহায়া নেয় তাকিয়ে আছে একদৃষ্টে। মানবী এবার নড়ে চড়ে উঠল ক্ষুদ্র বদনখানি। তার কান্নার দরুন কেঁপে কেঁপে উঠছে। কণ্ঠে একরাশ নিষ্পলক পরশ লেপটে সে আওড়ালো, আমার আব্বুকে মারবেন না বিস্ট, লোকটাকে থামান। যুবকের বদনখানি অধর যুগল আচানক টান বসালো বাঁকা হাসির রেশে। চোখ দুটো নামালো চিরচেনা কুরতায়। সে তৎক্ষণাৎ মাহির হাত থেকে ছো মেরে কেড়ে নিল ফোনটা। অতঃপর বৃদ্ধাঙ্গুলের দক্ষ স্পর্শে ফোনের লাইন করলো ডিসকানেক্ট। এহেন কাণ্ডে আতকে ওঠে মাহি। সহসা বিচলিত কণ্ঠে বলে ওঠে, এ কি করলেন? লোকটাকে থামালেন না কেন বিস্ট? আমার আব্বু। এত সহজে মারবো না তো তোর ওই জানোয়ার বাপকে। তার যে এখনো অনেক পাওনা বাকি। বাট এতটুকু জেনে রাখ, তোর বাপের মৃত্যু আমার হাতেই নির্ধারিত। তা হোক আজ অথবা কাল। মানবী ছোট হৃদয় নরম ত্বকের কথাগুলো যেন এক একটা তীরের ফলার ন্যায় বিঁধল। সে কি অধৈর্য অনুভূতি, অসহ্যকর্তা দম আটকে আসার উপক্রম মাহির। সদ্য কর্তিত পাখির ন্যায় ছটফট করতে লাগলো ক্ষুদ্র তনু। অশ্রু ভরা খানিকটা নুয়ে এসেছে চোখ। সপ্তদশী ভঙ্গুর কণ্ঠে আওড়ায়, এত বিষ? মনের করে এতটা বিষ কেন? নিজের শত্রুর মেয়েকে এভাবে নিজের কাছে আটকে রাখার পায়তারা চালাচ্ছেন। এর চেয়েও ঢের শাস্তি হতো আপনি যদি আমায় একেবারে প্রাণে মেরে ফেলতেন। যুবক হাসলো, তার ছিলে সে হাসি, চোখ দুটো শ্লেষাক্ত ভাগ ভূমিমা ফুটিয়ে। সে কেমন গমগমিয়ে গলায় শুধালো, তুই মরে গেলে আমি জ্বালাবো কাকে বান্দির মেয়ে? তেজ বাড়ল মাহির। অশ্রুসিক্ত লোচনে এক দৃষ্টে তাকিয়ে আগুন লেপটে তরাক। ঘাড় বাকি উঁচিয়ে তাকালো বেয়াদব নামখ্যাত পুরুষটার পানে। দাঁত কপাটি একে অপরের স্বরে পিষ্ট করতে করতে বলে ওঠে, আপনার কি একটু খারাপ লাগে না? একটু বুক কাঁপেন এসব করতে? আমার এমন কান্না বিজড়িত কণ্ঠ শুনে কিভাবে এত কোল্ড এক্সপ্রেশন দেন আপনি? কথাটা গায়ে লাগেনি মুগ্ধের। উল্টো ভাবলেশীন ভঙ্গিতে হাত এগিয়ে এনে মুখের কাছে তুড়ি বাজিয়ে হামি টানলো বড়সড়। যেন মেয়েটার কথাবার্তার বিন্দুমাত্র পাত্তা দেবার ইচ্ছা নেই তার। সপ্তদশী নাক টানলো। এক অবৈধ ঘৃণায় দেওয়ালে তুলল মন মস্তিষ্কের। ভগ্ন হৃদয়ে জুড়িয়ে আসা কণ্ঠে অস্ফুট কণ্ঠে আওড়ালো, এখন নিজের বেঁচে থাকার ওপরেও বড় আফসোস হচ্ছে আমার। কেন যে এত কিছুর পরও আল্লাহ আমায় বাঁচিয়ে রাখলেন। সপ্তদশীর অস্ফুট আওড়ানো বাক্যগুলো বেশ কানে লেগে গেল যেন মুগ্ধের। পরপর এই গালের কাছে ভাজে নিজের লকলকে জীবের ডগাটা ঠেলে দিয়ে নির্দয় মানব কোনরূপ বাক্য ব্যয় না করে আচানক নিজ শক্ত হাতের অমসৃণ থাবায় আঁকড়ে ধরে রমণীর নরম চোয়াল। এক ঝাটকায় জোর করে মেয়েটার মুখখানা ঘুরিয়ে আনলো নিচের দিকে। মাহি চোখ খিচে বন্ধ করে নিয়েছে ততক্ষণে। যুবক নীরবে বাঁকা হাসলো তা দেখে। বেহায়াপনার চরম সীমায় নিজের আবির্ভাব করে সে আচানক মুখ আগালো মাহির মসৃণ মুখপানে। যুবকের উষ্ণ নিঃশ্বাসের প্রতিটি ঝাপটাতে যেন তীব্রতার দোল খাচ্ছে সপ্তদশীর মসৃণ মুখমণ্ডল। মাহি হাঁসফাঁস করছে এবার। দুহাতে আলগোছে করছে ধাক্কা। বসার রোমানবের বক্ষ ভাজে, অথচ বালাইশার পাহাড়সম বলিষ্ঠ পুরুষ কিনা নিজ জায়গা হতে টলল না একটু। বেচারি সপ্তদশী চোখ দুটো বুজে রেখে ফের ডুকরে কেঁদে উঠল। এরই মধ্যে যুবক হুট করে নিজ খোঁচা খোঁচা দাঁতের দাড়িতে আবৃত রুক্ষ চোয়ালখানা আলগোছে ছোয়ালো সপ্তদশীর মসৃণ কপালে। মুহূর্তে কেঁপে ওঠে মাহি, আটকে নিল নিঃশ্বাস। বুকটা পিটপিট করছে তার। গালে বোধহয় কিছুটা বিঁধল। রুরমানব নিজের কাছে মত্ত, চোখ দুটো আবেশে বুঝে নিয়ে অনবরত
না গাল ঘষতেই সপ্তদশী মসৃণ গালে দক্ষ সুগন্ধ রসিকে নেয় আচানক মেয়েটার গা থেকে নিঃশ্বাস টানলো জোরালো। পর মুহূর্তে আচ্ছন্ন ঘরে ডুব দিলেন মাফিয়া বিস্ট। দিন দুনিয়া ভুলে তীব্র মাদকের সংস্পর্শে এসে সদ্য আসক্ত হবার ন্যায় হক্স কিশোরে আওড়ালো, ও মাই মাই, ইউ স্মেল লাইক মাইন। বিরক্তিতে কপাল কোঁচকে নেয় মাহি। ভরকালো ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, ছাড়ো না মায়, খবরদার কথায় কথায় আমায় ছোবেন না। যুবকের ঘোর তখনও অটুট। মেয়েটার গালে দাবিয়ে রেখেছে সরু নাকি ডগাটা। আগে নেয় চোখ দুটো বুজে রেখে নীরট কণ্ঠে আওড়ালো, আবার যখন ইচ্ছে, যেভাবে ইচ্ছে তোকে ছোবো, তুই না বলার কে? এসব পরিণতির কথা আগে মনে ছিল না? কি দরকার ছিল আগ বাড়িয়ে আমার কাছাকাছি আসার? কি দরকার ছিল যখন তখন আমার গা ঘেঁষার? ইউ নো না আই ওয়ান্ট ইউ পিচি, বাট তুই শুনিসনি তো। তাহলে এখন দূরে যেতে বলছিস কেন? আমার আর কেনই বা বলছিস এত আফসোস? কি লাভ আফসোস করে? মাহি থমকায়, আনমনে মস্তিষ্কের গভীরে নাড়া দেয় পুরনো ঘটনার প্রবাহগুলো। সে কখন ঘেঁষল লোকটার কাছাকাছি, প্রতিবর্ত লোকটাই মুখ তুলিয়া চলে আসে তার নিকট। তাহলে এবার দোষের পাল্লা উল্টো গেল কেন? মাহি নাক ফোলালো বেশ। দৃঢ় চোয়ালে চিরবির করে বলে ওঠে, আমার জানা মতো আমি কখনো সেছে আপনার কাছে ঘেঁষিনি। অলক্ষে দাঁতের রোষ্ট চাপায় অধর পিষে হাসল রুড়ো মানব। আলগোছে গাল সরিয়ে আনলো মেয়েটার গালের অপর হতে। পরক্ষণে কুঞ্চিত দৃষ্টিতে তাকালো সম্মুখে। মাহির দৃঢ় দৃষ্টি নড়বড়ে হয়নি এখনো। যুবক কেমন বাঁকা হেসে আচানক সপ্তদশীর চোয়াল চেপে তার ক্ষুদ্র মুখখানায় এগিয়ে আনলো নিজের কাছে। কণ্ঠে অনড় তুষ্টি বজায় রেখে হিসিসে শুধালো, ও মাই ফাকিং সিগনোরা, ব্যাপার না, এবার থেকে ঘেঁষবি, যখন তখন ঘেঁষবি, যেভাবে চাইবো সেভাবে ঘেঁষবি, যত চাইবো তত ঘেঁষবি। ট্রাস্ট মি সিগনোরা, তুই নিজের থেকে এসব করবি। যুবকের হেন আত্মবিশ্বাসে হুট করে শ্লেষাক্ত হাসি ফুটলো মাহির ঠোঁটের কোণে। আওড়ালো শ্লেষাক্ত বাণী, ইউ ইন ইয়োর ড্রিম মেবি। তৎক্ষণাৎ দৃষ্টি তীক্ষ্ণ হলো মুগ্ধের। চোয়াল হলো শক্ত, কণ্ঠে তেজ ঢেলে পরপর আবারও শুধালো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তুই তোর রিয়েল লাইফে নয়, বরং তোর স্বপ্নেও কাবু করে বসবি আমাকে, এই আমিকে। অ্যান্ড গেস হোয়াট, আমি তিক্ত দহনে পুড়িয়ে একাকার হতে তুই নিজে আমার কাছে ছুটে আসবি সিগনোরা। সপ্তদশীর মুখোপায় বিপরীত সব স্পষ্ট। চোখ দুটো চিকচিক করছে নোনা জলে। দৃঢ়তা নামলো কণ্ঠায়। এত কনফিডেন্স! যাকে আমি কেবল ভাবছি ওই দিনটার কথা, যেদিন দ্য শ্যাডো মনস্টার ওরফে দ্য ব্লাডি বিস্ট নিজের ইগো স্যাটিসফাই করতে না পেরে ভীষণ বাজেভাবে হেরে যাবে। সেদিন তার অবস্থা তার কেমন হবে? লাইক এখন যেমন তেজ আছে তখন তেমনই তেজ থাকবে তো? সপ্তদশী তীক্ষ্ণ বাক্যবাণে শক্ত হলেন যেন রূঢ় মানব। ফোটালেন দৃঢ় চোয়াল। মেয়েটা যেন তার অপ্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আর তা বুঝতে বাকি নেই মাফিয়া বিস্টে। সে তৎক্ষণাৎ ঠোঁটের কোণে বাঁকা হাসি রেস্ট এনে নীরবে বোঝালো সম্মতি। কিয়ৎক্ষণ এক দৃষ্টে মেয়েটার পানে তাকিয়ে থেকে পরপর গমগমে গলায় শুধালো, তেজ এবং শক্তি দুটোই আজন্ম মানুষের ব্যক্তিত্বে থাকে না বান্দির মেয়ে। আর রইল বা কি ইগো? তোকে আমার প্রতি দুর্বল করাটা আমার যদি ইগো হয় তাহলে শুনে রাখ, আমার ইগো অনেক হাই। আজ পর্যন্ত হেরে যাওয়া নামক শব্দের সাথে আমার সাক্ষাৎ হয়নি কখনো, না পরবর্তী কোনো দিন হবে। তুই বললি তুই কোনোদিন আমার প্রতি দুর্বল হবি না, তাই না? দেন সিগনোরা। শেষ বাক্যটুকু আওড়ে মুখে যেন খানিকটা আচানক এগিয়ে আনে মুগ্ধ। ঠেকালো মেয়েটার একদম মুখের কাছে। বাঁকা হেসে তীক্ষ্ণ কণ্ঠে আওড়ালো, মে আই গো ফর আ ট্রায়াল। মানবী নিশ্চুপ, কেবল দৃষ্টিচোরা অপলকভাবে তাকিয়ে আছে রুড়ো মানবের চোখের পানে। বোধে অজানা মায়ায় বোধ হারিয়েছে সে বেহুলার ন্যায়। অজান্তে মাথা নাড়ালো ওপর নিচ। তা দেখে গাল ঢেলে নিরভাসল মুগ্ধ। তৎক্ষণাৎ মেয়েটার অধরে টুপ করে অধর ছুঁয়ে সেভাবেই হাসকি স্বরে শুধালো, কিসের অনুমতি দিয়ে দিলি বান্দির মেয়ে?
খেয়াল আছে এবার আমি ঠিক কতটা বেপরোয়া হব? সহ্য করতে পারবি তো? কজ আমি জানি আমার জয় নিশ্চিত। তো বুঝে নিস কিসের অনুমতি দিয়েছিস। রক্তাক্ত চারপাশ, এলোমেলো কামরা, নরম ফোমের বিছানায় দশা হয়েছে করুণ। বিছানার এপাশ দিয়ে ঝুলছে একখানা নিস্তেজ হাত, আর যার শরীর থেকে চুয়ে চুয়ে পড়ছে লহু। সাফেদ রঙা ব্ল্যাঙ্কেটের আড়ালে বোধহয় লুকিয়ে রাখা নিস্তেজ দেহটা। একজোড়া বুট পরিহিত কদমের মালিক নির্বিঘ্নে এগিয়ে এসে দাঁড়ালো বিছানার পাশে। গম্ভীর মুখভঙ্গি তার, এক হাতে ধরে রাখা টবেকো পাইপ, ঠোঁটের ফাঁকে মাউথ পিস গুজে অনবরত টানছে তামাক। তার চারপাশে গোটা কয়েক দেহরক্ষী। শত হলেও এত বড় মাপের গ্যাংস্টার বস সে। খানিক অ্যাটিটিউড তো থাকবেই। সুদর্শনের কপাল গোছাছে এক পর্যায়ে। ঠোঁটের কোণে মাউথ পিস চেপে রেখে নীরবে বাহাত নাড়িয়ে আদেশ চলল, ব্ল্যাঙ্কেট সরা। পাশে দাঁড়িয়ে থাকা বডিগার্ড তাই করলো। তখনই সামান্য এগিয়ে এসে এক ঝটকায় তুলে দিল ব্ল্যাঙ্কেটটা। অমনি আশেপাশে থাকা সকলে কেমন যেন মুখ কুচকে ঘুরে গেল অন্যত্র। কেউ কেউ অলক্ষে কেঁপে উঠল নিস্তেজ দামিয়ানের ওমন করুণ দশা দেখে। অথচ গ্যাংস্টার বস নিকোলাস নির্বিকার, ভুরুকে ফিনকায় দেয়, তামাক টানছে শব্দ করে। মুহূর্ত পেছনে এগিয়ে গিয়ে আসে গ্রাবিয়েল, নিকের শুভাকাঙ্ক্ষীর ডান হাত। আফ্রিকান বলিষ্ঠ পুরুষে মুখানে রাজ্যের অন্ধকার গম্ভীর মুখমানব তখন আলগোছে গলা খাকারি দিলেন, গমগমে গলায় বললেন, বস, দামিয়ানকে মারল কে এভাবে? সহসা নিকের সমুদ্র নীল আখিদ্বয়ের শক্ত দৃষ্টি একত্রে নিক্ষেপ হলো গ্রাবিয়ানের মুখপানে। অমন কি থমথম খেয়ে বেচারা তড়িঘড়ি করে দৃষ্টি নামিয়ে কদম সরাতে চাইলে সম্মুখ থেকে ধেয়ে আসা নিকের বজ্রকণ্ঠের ধমক, ইউ সান অফ আ বাস্টার্ড! মানুষ মরার স্টাইল দেখলেও বুঝতে পারিস না এটা কার কাজ? এমন একটা নামি দামি হোটেলে এসে দিনে দুপুরে মানুষ মেরে যাওয়ার সাথে কেবল একজনেরই আছে। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় গ্লাবিয়েল। বিভ্রমে ডুবলো, অস্ফুটভাবে আওড়ালো, ইউ মিন ইটস মনস্টার! নিক বাঁকা হাসলো কেমন। তৎক্ষণাৎ শরীর ঘুরিয়ে কদম বাড়ালো অদূরে কাউচের পানে। সেথায় রয়ে শুয়ে নিজ আকর্ষণীয় পুরুষালী দেহখানে এলিয়ে দিলে। পায়ের ওপর পা তুলে সে ভীষণ ভাব নিয়ে তামাক টানতে টানতে আওড়ালো। যেহেতু মানুষটা নিচে এসে বাস্টার্ডকে মেরে দিয়ে গেছে, তার মানে ঘটনাটা সত্যি। মনস্টার হ্যাজ আ উইকনেস। গ্লাবিয়াল দৃষ্টি সরু করে এক পর্যায়ে মুখবয়ে গম্ভীর ছাপ ফুটিয়ে নিয়ে সন্দিগ্ধ গলায় বলল, কিন্তু এমনও হতে পারে আমরা একটু বেশি ভাবছি নিক। কারণ দামিয়ান তোমার কাছে ওই মেয়ের খোঁজ দিয়েছে যাকে মনস্টার তার প্যালেসে আটকে রেখেছে। বাট অ্যাজ পার ইউ নো, মনস্টারের প্যালেসে অনেকেই আছে, আনডাউটেডলি সেখানে মেয়েও আছে। তাহলে তোমার কি সত্যি মনে হয় মনস্টার শুধুমাত্র একটা মেয়ের প্রতি উইক? আই ডোন্ট নো হোয়াট, বাট আমার এটা মোটেও বিশ্বাস হচ্ছে না। নিরুত্তাপ নিক, পায়ের ওপর পা তুলে নাচাচ্ছে সে। দুহাত কাউচের গায়ে এলিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে আচানক বিস্ফোরিত প্রশ্নবাণ ছুড়ল সুদর্শন। স্বয়ং রুশদি কিং যে মেয়ের সুরক্ষায় তাকে তার পেন্ট হাউসে আড়াল করে রাখছে, তার প্রতি মনস্টারের দুর্বলতা নেই বলছো? তক্ষুনি আকাশ ভেঙে পড়ল যেন। গ্লাবিয়েল মুখবয়ে তার মুহূর্তেই লেপটে গেল হতবিম্ব কথার ছাপ। বিষময় ভয়ে দূরত্ব বাড়ালো দুঠোঁটের মাঝে। হতবিম্বত কণ্ঠে আওড়ালো, একথা তুমি কিভাবে জানলে নিক? ওয়েট 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 আ মিনিট! থমকালো গ্রিবিয়েল। এক মুহূর্ত স্থবির থেকে বিচক্ষণতার সাথে হিসেব কষলো মনে মনে। একে একে দুই করে হঠাৎ আন্দাজে ঢিল ছুঁড়ে আওড়ালো, এমন নয় তো মনস্টারের হিডেন প্যালেসে আমাদের কেউ থামবে না বলছো? থাকবে না বলছো? নিকে রাগ বাড়িয়ে বলা বিস্ফোরিত কণ্ঠে যেন আশ্চর্যের ছাপ উঠল গ্লেবিয়ালের মুখে। সে সঙ্গে সঙ্গে বাড়ালো তার কৌতূহল। মানব তৎক্ষণাৎ ছুটে এসে নিকের পানে অতি আগ্রহে জানতে চাইল, কে সে নিক? আর এমন হলে আমরা এখনো বসে আছি কেন? এহেন কথায় প্রত্যুত্তর করল না সুদর্শন। গ্যাংস্টার বস নির্বিকারে উঠে দাঁড়ালেন বসা ছেড়ে। হাতের তালুতে টবেকো পাইপখানা চেপে রেখেই এগোলেন লিভিং এরিয়ার দিকে। পথে মধ্যিক তবেই তার আর দৃষ্টি গিয়ে আচানক ঠেকল অদূরের সোফার এক কোণে। সেথায় গায়ের ওপর ব্ল্যাঙ্কেট জড়িয়ে জড়সড় হয়ে বসে আছে
রুশ স্লাট রমণী। তাকে দেখা মাত্রই নারী পিপাসুক মানবের অভ্যন্তরে আবেদনের বিদ্যুৎ ঝলকে উঠল যেন। সে তৎক্ষণাৎ বাঁকা সে কদম বাড়ালো রমণীর দিকে। রমণী ভীত। কিছুক্ষণ আগে স্বচক্ষে দেখেছে এত বড় দুর্ঘটনা। তাই তো কেমন তটস্থ সে। নিক এগিয়ে এলো চুপচাপ, চোখে মুখে এক প্রকার লিপসা লেপ্টে, ঠোঁট কামড়ে চেয়ে রইল মেয়েটার পানে। ভীত রমণী রক্তি মুখবাই আপাদমস্তক পরখ করতেই যুবক কেমন হিসিয়ে শোধালো, দামিয়ানের টেস্ট ছিল বলতে হবে। কথাটা বলেই যুবক তৎক্ষণে দুহাতে সজোরে ধাক্কা দিয়ে বসলো রুশ স্লাট রমণীর গায়ে। এহেন আতর্কিত আক্রমণে দিশেহারা রমণী আচানক হেলে পড়ে সোফা নরম কোলে। লিপস শুকনিক তার পানে ঝুঁকে এসে গা থেকে ব্ল্যাঙ্কেটখানা টেনে সরাতেই রমণী ভীত সতস্ত্র কণ্ঠে বলে, নো নো নো, নট নাও। নিষিদ্ধ অনুভূতি টলমল নিক। থোড়াই শুনল রমণীর নাকচ। সে উল্টে এক হাতে তক্ষুনি রমণীর গা থেকে ব্ল্যাঙ্কেট টেনে এনে ছুঁড়ে ফেলল মেঝেতে। মুহূর্তে উন্মুক্ত হলো রমণীর দেহ সর্বষ্ঠ। নারী পিপাসু যুবক কেমন বাঁকা চোখে দেখে যাচ্ছে মেয়েটাকে। রমণী নিজেকে ঢাকতে ঢাকতে যুবক হাত রাখলো নিচের প্যান্টের অগ্রভাগে। অতঃপর রমণীর হাজার বাধা দেওয়া সত্ত্বেও খারাপ পুরুষ লিপ্ত হলো নিষিদ্ধ আদিম কাজে। এরই মধ্যে লিভিং এরিয়ায় হাজির গ্লাবিয়েল। অস্থির উচ্চাটনে কি যেন বিড়বিড় করে যাচ্ছে সে। আনমনে বাঁদিকে দৃষ্টি উঁচিয়েই তাকাতে অমনি ফের থমথম খেলো গম্ভীর পুরুষ। তড়িঘড়ি করে নজর ঝুঁকিয়ে প্রস্থান ঘটালো। উদ্যত হতে কর্ণ করে ভেসে এলো নিকের শিক্রার ধ্বনির আহরানো বাক্য, আ ফাকিং বাস্টার্ড মনস্টার। শুনে রাখ, খুব শীঘ্রই তোর দুর্বল লতা থাকবে আমার এই স্লাটের জায়গায়, আর আমি রোজ নানা প্রতি মুহূর্তেই তাকে নিলামে তুলবো। আই প্রমিস। শহরের সবচেয়ে দামি স্টেজে ওর দাম উঠাবো আমি। আহ ফাক। অন্ধকারে নিমজ্জিত কামরা, সেথায় চোখ যাচ্ছে, সেথায় শুধু ধুধু অন্ধকার। সপ্তদশীর কক্ষের দুয়ারের পানে দাঁড়িয়ে আছে মিলা। চিন্তায় কপালের চামড়ায় পড়েছে ভাঁজের ছাপ। তরুণী আর এক মুহূর্ত সময় নষ্ট না করেই তখনই পা ছটালো কক্ষে। বিচলিত কণ্ঠে আওড়ালো, মুনলাইট, মুনলাইট কোথায় তুমি? অন্ধকারে পা টিপে টিপে হাঁটছে মিলা। হাঁটার পথিমধ্যেই হুট করে তার পা দুটো স্পর্শ পেল যেন কারো শীতল অঙ্গের। তখনই ভরকায় মিলা হাঁটা থামিয়ে তড়িঘড়ি করে হাঁটু ভেঙে বসে পড়ে মেঝেতে। অন্ধকার হাতড়ে মেঝেতে পড়ে থাকা মানবীর গায়ে আলতো করে ছুঁয়ে দিতে উদ্বিগ্ন হয়ে আওড়ালো, মুনলাইট, কি হয়েছে তোমার? এভাবে মেঝেতে শুয়ে আছো কেন? এই মেয়ে। সপ্তদশী সজাগ তবু দুর্বল কণ্ঠ ফুঁড়ে কথা বের হচ্ছে না তার। মিলা আরো অস্থির হলো। এক নাগারে বেশ কবার ডাকলো। করুণ নীরব কান্নায় জর্জরিত মেয়েটা অস্ফুটভাবে থেমে থেমে বলল, কি হয়েছে? রমণী সারা পেয়ে হাঁপ ছাড়ল মিলা। খানিকটা স্বস্তিতে মুদে আচানক সতর্ক কণ্ঠে আওড়ালো, ওঠো ওঠো, কেউ তোমার অপেক্ষা করছে। হকচকে ওঠে মাহি। অবোধ কণ্ঠে জিজ্ঞাসা করে ওঠে কে? অন্ধকারে মিলার মুখের অভিব্যক্তি স্পষ্ট নয়, কেবল শোনা গেল তরুণীর সুরম্য কণ্ঠ, তোমার পাগল পুরুষ। দুদিনের একটা মেয়ে, জাস্ট দুদিনের। কাল এসে আজকে দা শ্যাডো মনস্টারকে নিচের আঙ্গুলে ডগায় ঘোরাচ্ছে। আজ তার মিথ্যা এবং বনের কথার জের ধরে মনস্টার তোমাদের সবাইকে কুকুরের মতো পিটিয়েছে। তারপরও তোমরা চুপ করে থাকবে? ওকে এত সহজে ছেড়ে দিবে? তোমরা কি ভুলে গেলে মনস্টার তোমাদের বলেছিল যে একে অপরে মেরে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে? কেবলমাত্র সেই প্যালেস থেকে বের হতে পারবে। অথচ তোমরা কি করলে? প্যালেসের টর্চার সেল, যেথায় মনস্টারের আদেশে একত্রিত করা হয়েছে সকল মেইডেনদের। গম্ভীর মুখ অ্যালেক্সের এমন বিতর্কিত বাক্যবাণে দোলাচাপে পড়ে সকল মেইডেন্স বরাবর একে অপরের পানে তাকাচ্ছে আর দৃষ্টে। ওদিকে অলক্ষ্যে বাঁকা হাসছে অ্যালেক্স। দ্রুত শিয়ালের ন্যায় মাহির বিরুদ্ধে বিষ ঢালছে সকলের মনে। প্রথম বাক্যবাণে সকলকেই এমন ভাবায় পড়তে দেখে ধূর্ত মানব ফের গম্ভীর কণ্ঠে মুখ খুললেন, তোমরা সবাই যেমন বন্দী, ওই মেয়েও তো বন্দী। তাহলে তোমাদের সাথে এমন এক ব্যবহার কেন? আর ওর সাথে আলাদা এটা কেন হবে বলো তো? তোমরা কি বুঝতে পারছো না? ওই মেয়েটা ঠিক কতটা চালাক, ও ঠিক কতটা রূপ ধারণ করছে এবং কথার জালে মনস্টারকে ভুলিয়ে
আর তোমাদের ওপর অত্যাচার বাড়াচ্ছে। এভাবে চুপ করে থাকলেও যে মনস্টারকে দিয়ে তোমাদের সবাইকে মেরে ফেলবে। একযোগে আঁতকে ওঠে সকলে, কেউ কেউ আগ বাড়িয়ে বলেই বসে, না না, ওই মেয়েকে আর বাড়তে দেওয়া যাবে না, ওর খেলা এই পর্যন্তই। সহসা রহস্যময় বাক্যহাস্যই রেশ ফুটে উঠে যেন অ্যালেক্সের ঠোঁটের কোণে। গম্ভীরমুখী মানব শক্ত চোয়ালে পিঠ ঘুরিয়ে দাঁড়ালো, এবার নিজের শেষ চাল ঢেলে দিয়ে বলে ওঠে, শোনো সবাই, যে ব্যক্তি ওই মেয়েকে সরিয়ে ফেলতে পারবে তাকে আমি নিজ দায়িত্বে এই প্যালেস থেকে পরিত্রাণ দেব, কথা দিচ্ছি। সুযোগ, এই যে সুযোগ, বন্দীদের নিকট নিজ আজাদি হাসিলের সবচেয়ে বড় সুযোগ, তা কি আর এত সহজে কেউ হাতছাড়া করে? প্রত্যেকের চোখে মুখে আচমকা ফুটে উঠল এক প্রকার বিদ্বেষ। সে বিদ্বেষের দোষী কারাগারে স্থান পেয়েছে নিষ্পাপ সপ্তদোষী। কে জানে এখন তার ভাগ্যে আর কি কি আছে। মাথার ওপর তীব্র তুষারপাত। কোমল সপ্তদশী কাঁপা কাঁপা বদনে এগিয়ে এসে দাঁড়ালো প্যালেসের উল্টো দিকে দুয়ারের পানে। তার পাশে দাঁড়িয়ে আছে মিলা, সতর্ক দৃষ্টিতে তাকিয়ে আছে এদিক থেকে ওদিক। জানে না কি হতে চলেছে বা কি হবে। তীব্র দোনামনাই হুট করে জিজ্ঞাসা করে ওঠে, এত রাতে এইভাবে ওপেনলি দেখা করাটা আদৌ কি ঠিক মিলা? বৃষ্টি যদি দেখে ফেলে? তখনই ঘাড় ঘুরিয়ে তাকায় মিলা, মুখে এক অদ্ভুত শান্ত হাসি। রেস্ট টেনে এক হাতে আলগোছে জড়িয়ে ধরে মাহির কাঁধ, স্নেহদে কণ্ঠে শুধায়, আরে ধুর পাগল, আমি আছি না, এত টেনশন নিচ্ছ কেন? তুমি নির্বিকারে কথা বলো তোমার পাগল পুরুষের সাথে। আমি এখনো ব্যাকইয়ার্ডে দাঁড়িয়ে আছি, আমি নজর রাখবো কেউ এখানে আসে কিনা। তুমি যাও। হেড অফ গ্রেট কোয়ালিটি টাইম ডিয়ার। বলে মিলা কাঁধ বাঁকালো মাহির। সপ্তদশীকে আর কিছু বলার সুযোগ না দিয়েই তড়িঘড়ি করে পা ঘোরালো উল্টো পথে। এদিকে দ্বিধায় জর্জরিত মাহি, হঠাৎ বুক কাঁপছে তার, মনে হচ্ছে খারাপ কিছু একটা ঘটতে চলেছে। মাহির উদ্বিগ্নতা বাড়ছে ক্রমশ। অভ্যন্তরীণ চিন্তায় বোধ হয়ে মেয়েটা যে নাম চলে যেতে উদ্যত হবে, অমনি অদূরে অন্ধকার জঙ্গলের অর্ধপ্রান্ত থেকে ভেসে এলো অল্প পরিচিত এক ডাক, সানবার্ড। সহসা থমকায় সপ্তদশীর পদযুগল, ছলাৎ করে উঠল বুক, ঠায় দাঁড়িয়ে রইবার কালে কেবল পেছন ফিরে ফিসফিসে ডেকে ওঠে যুবক, এই সানবার্ড দেখা না করে চলে যাবে? শুকনো ঢোক গিল মাহি, রয়ে শয়ে ঘুরে দাঁড়ালো সে। কদম দুটো সম্মুখে বাড়াতে গেলেই যুবক আচমকা সতর্ক কণ্ঠে বলে ওঠে, স্টপ, যেখানে আছো এখানেই থাকো, কাছে এলে বিপদ হতে পারে। মাহি থমকালো, সরদৃষ্টে আলগোছে উঁচিয়ে তাক করলো সম্মুখে। অদূরে সেফ অন্ধকার, যেথায় আদৌ কেউ আছে কিনা দাঁড়িয়ে বোঝা মুশকিল। সপ্তদশী কাঁপা কাঁপা কণ্ঠে অস্ফুটভাবে জিজ্ঞাসা করলো, কি বলবেন? অদূরে দাঁড়িয়ে থাকা কমান্ডার মায়াঙ্ক কেবল গম্ভীর দৃষ্টিতে অবলোকন করে যাচ্ছে মেয়েটাকে। কণ্ঠে রানেই তার, চোখ দুটো তৃষ্ণা মেটাতে ব্যস্ত, যেন কতদিন ধরে প্রিয় মানুষটার দর্শনের অপেক্ষাতেই ছিল সে। এদিকে মাহির সর্বাঙ্গ কাঁপছে ঠান্ডায়, দেহের হাড়গুলো বাড়ি খাচ্ছে একে অপরের সনে। মেয়েটা ফের ব্যস্ত গলায় জিজ্ঞাসা করলো, কিছু বলবেন? মায়াঙ্ক মৃদু হাসলো, কণ্ঠে রমণীয়তা ঢেলে আওড়ালো, বলতে তো অনেক কিছুই চাই, তবে সময় আর সুযোগের অপেক্ষা জাগে সেসব কথা। তা বলো তো সানবার্ড, তুমি আমায় ডাকলে কেন? কি হয়েছে? হুট করে পায়ের তলা থেকে মাটি সরে গেল মাহির। অভ্যন্তরে হোঁচট খেয়ে গিয়ে কোনো রকম রুক্ষ পেল যেন সে। কপালে উদয় হলো সন্দিগ্ধ ভাস। তড়িঘড়ি করে ব্যস্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, মানে আমি কখন ডাকলাম আপনাকে? আপনি তো আমাকে ডাকলেন। কি? আমি কখন? আমি তো। বাকিটুকু বলতে গিয়েও জিভ আটকালো মায়াঙ্কের। আনমনে তার দৃষ্টি গিয়ে থমকালো মাহির ঠিক মাথার ওপরে। প্যালেসের টাওয়ারের ছাদ থেকে ধীরে ধীরে গড়াচ্ছে একখানা বিশাল বড় স্তূপ, যা মেয়েটার মাথার ওপর পড়বে মনে হয়, আর পড়লেই মাথা ফাটবে, নয়তো বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে নিশ্চিত। মায়াঙ্ক অস্থির হলো, তড়িঘড়ি মাহিকে সতর্ক করে দেবার ভঙ্গিতে বলল, সানবার্ড, বরফ পড়ছে, সরো এখান থেকে। বুঝলো না মাহি। চশমার আড়ালে চোখ দুটো ক্ষুদ্র করে নিয়ে সন্দিগ্ধ কণ্ঠে পরপর জিজ্ঞাসা করলো, কি পড়বে? মায়াঙ্কের অস্থিরতা বাড়ছে ক্রমশ। সতর্ক দৃষ্টিতে আবারও গিয়ে তাক করলো মেয়েটার মাথার ওপর। বরফটা বড্ড বেঁকে
এসেছে, যে কোনো সময় ঘটবে দুর্ঘটনা। মায়াঙ্ক কেমন দিক বিদিক শূন্য হয়ে ফের আওড়ালো। সরসান বাট মাথার ওপর খেয়াল করো। হতভম্ব মাহি। কি বলছে কামান্ডার লোকটা? বারবার সত্যি বলছে কেন? আর মাথার ওপরেই বা কি? ভাবতে ভাবতে রমণী আলগোছে মাথা তুলে তাকালো। অমনি দৃষ্টি থমকালো সপ্তদশী। চোখের সামনে অত বড় একটা ধসে পড়া পাহাড়ের স্তূপের মতোই বরফ। হতবুদ্ধি ন্যায় নিশ্চল হয়ে গেল যেন রমণী। তড়িঘড়ি করে দুহাতে নিচের মুখ ঢাকতেই আচানক একজোড়া শক্তপোক্ত হাত এসে হ্যাঁচকা টানে। সপ্তদশীর ক্ষুদ্র বদনখানি ঢলে পড়ল বেশ। চোখের পলকে এসে হাত জোড়া বলিষ্ঠ মালিক নিজ পাহাড় সমদেহে আঁকড়ে ধরল রমণীর ক্ষুদ্র টলমল বদন। জোরালো ধাক্কায় দুদিক থেকে আঁকড়ে ধরল যেন বরফে তুলোর ন্যায়। মাথার ওপর থাকা চারপাশ থমথম খায় সপ্তদশীর। এলোমেলো অস্থির ভঙ্গি, তার চোখ থেকে সরে গেল চশমাটা। এই অবস্থায় কপাল কুঁচকে সম্মুখে তাকায় মাহি। পর মুহূর্তেই নিজেকে আবিষ্কার করলো বড্ড ঘৃণিত পুরুষের বুক পিঞ্জিরার। মানবের বলিষ্ঠ দেহখানা তাকে আগলে রেখেছে। মাহি ধীরে ধীরে চোখ উছালো। বলিষ্ঠ পুরুষের সুশ্রী মুখশ্রীর মুখপানে দৃষ্টি নিবদ্ধ করতে আচানক তার গাল বরাবর চুইয়ে পড়ল তরল উষ্ণ জাতীয় কিছু। মাহি ভরকায়। তড়িঘড়ি করে দৃষ্টি নিখাত করতে দেখে রূঢ় মানবের ঘাড়ের পেছনে থেকে অবলীলায় গড়িয়ে পড়ছে উষ্ণতাচা লৌহ। তবুও মানবের চোখে মুখে ব্যথার লেশমাত্র নেই। সেথায় লেপ্টে আছে আকাশসম উদ্বিগ্নতা। তার কণ্ঠ ফুটে শুধুমাত্র একটি কথাই বেরোলো, আর ইউ ওকে সিগনোরা?